এসআইআর সংক্রান্ত ফর্ম পূরণ বিষয়ে যে সমস্ত লেটেস্ট নির্দেশিকা এসেছে, বিশেষ করে আজকে ট্রেনিংয়ে আমাদের যা কিছু বলা হলো সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও আজকের এই ভিডিওতে থাকছে যে রিলেটিভ কে কে হতে পারে ওই ফর্মের যেখানে একটা জায়গা রয়েছে সেখানে, আর সম্পর্ক কি লিখতে হবে, ফর্ম কে জমা দিতে পারে, এছাড়াও এসআইআর সংক্রান্ত কিছু আপডেট আমি আলোচনা করব। তো বিষয়টিকে সহজভাবে বোঝানোর জন্য আমি 4টি ফর্ম ফিল আপ করে রেখেছি। সেই ফর্মগুলো আমি আপনাদের দেখাচ্ছি এবং সেই ফর্মগুলো দেখাতে দেখাতেই কিন্তু আমি সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলা ভাষার ফর্ম। আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু বাংলা ভাষাতেই ফর্মগুলো আসবে। তো এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি পরিস্থিতি দেখাবো। তো এখানে যে ফর্মটা থাকবে তার কিছুটা অংশ আগে থেকেই প্রিন্ট করা থাকবে। তো এই যে অংশটা এখানে নির্বাচকের নাম মানে ভোটারের নাম, তার এপিক নম্বর, তার ঠিকানা, এইগুলো কিন্তু 2025-এর ভোটার লিস্টে যেমন যেমন আছে 2025-এর ভোটার লিস্ট দেখে দেখেই কিন্তু এখানে বিষয়টা তোলা থাকবে। অর্থাৎ 2025-এর লিস্টের ডিটেলস এখানে চলে আসছে। ঠিক একরকমভাবে এখানে 2025-এর ভোটার লিস্টে তার ক্রমিক সংখ্যা, অংশ নম্বর এবং তার নাম, বিধানসভা, লোকসভা যা কিছু আছে সমস্ত ডিটেলস এখানে থাকছে। মাঝে এইখানে একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু ভোটার্সের ডিটেলস পাওয়া যাবে। আর এখানে 2025-এর ভোটার লিস্টে অর্থাৎ বর্তমানে যে ছবিটা দেওয়া রয়েছে সেই ছবিটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। আর এই ওপরে এখানে বিএলওর নাম থাকবে এবং বিএলওর মোবাইল নাম্বারটাও কিন্তু দেওয়া থাকবে। এবারে এই জায়গাটায় আমাদের যেটা করতে হবে, একটি নতুন ছবি লাগিয়ে দিতে হবে। এই হলো আমাদের কাজ, রঙিন ছবি লাগবে এখানে। এরপরে এখানে এই ফর্মের কতগুলো জায়গা রয়েছে। প্রথমে এই যে একটা ডিটেলস, এটা বর্তমান ডিটেলস লিখতে হবে। তারপরে এখানে বাম দিকে একটা জায়গা রয়েছে, ডান দিকে একটা জায়গা রয়েছে। আমি পুরোটা আপনাদের পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে যেটা প্রিফিল্ড অংশ ছিল সেটা হয়ে গেল, এখানে ছবি বা ফটো লাগানোর জায়গাটা হয়ে গেল। এইবারে জন্ম তারিখ, এই ভোটারের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে লিখতে হবে। এবার কথা হলো যে এই জন্ম তারিখ সে কি দেখিয়ে লিখবে। তো ভোটারের যা আসল জন্ম তারিখ সেটাই ভোটার এখানে লিখে দেবে। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই জন্ম তারিখটা এখানে লিখছে বলেই কিন্তু আমাদের যে ড্রাফট রোল প্রকাশিত হবে ডিসেম্বর মাসের 9 তারিখে, সেই ড্রাফট রোলে কিন্তু এটা আপডেট হবে না। ড্রাফট রোলে কী হবে, 2025-এর ভোটার লিস্টে যা যা তথ্য আছে সেটাই কিন্তু ড্রাফট রোলে চলে যাবে। এইগুলো কিন্তু যাবে না, সে এখানে ও জন্ম তারিখ যাই দিয়ে থাকুক না কেন। তো এগুলো যদি কোনো রকমের ভুলভ্রান্তি কিছু থাকে তো সেটা ড্রাফট রোল প্রকাশিত হওয়ার পরে কারেকশান আবার করা যাবে, তখন কিন্তু 8 নম্বর ফর্ম দিয়ে সেটা করতে হবে। তো এখানে জন্ম তারিখ লিখে দেবে সেই ভোটার, তারপরে আধার নম্বর সেটা এখানে দেবে। কিন্তু এখানে দেখুন ব্র্যাকেটে বলছে যে ঐচ্ছিক, অর্থাৎ সে যদি দিতে চায় তো দিতে পারে, না চাইলে দেবে না। এরপরে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে রয়েছে যে পিতার অভিভাবকের নাম, এখানে কিন্তু দুটো অপশন রয়েছে। তো এইখানে পিতার নামও দেওয়া যেতে পারে, আবার অভিভাবক হিসাবে কিন্তু এখানে স্বামীর নামও দেওয়া যেতে পারে বা অন্য কারো নামও কিন্তু দেওয়া যেতে পারে। তো এখানে আপনি যে নামটা দেবেন সেই জায়গাটা রেখে বাকিটা কেটে দেবেন। তো এখানে আমি যেহেতু এখানে সদানন্দ দাস, অর্থাৎ এই মহিলার, এখানে যে মহিলার নাম লেখা রয়েছিল কোন এক দাস, তো সেই তার বাবার যে নামটা সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে যেহেতু পিতা লিখেছি তাই অভিভাবকটা আমি এখানে কেটে দিতে পারি। তো এবারে রয়েছে যে পিতা বা অভিভাবকের যে এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর, যেটা ওই 2025 সালের ডিটেলস, অর্থাৎ 2025 সালে তার বাবার যে ভোটার কার্ডের নম্বর সেটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে রয়েছে যদি তার বাবার ভোটার কার্ডের নম্বর না থাকে তাহলে কিন্তু আবার দিতে হবে না। তবে অবশ্যই 2025-এর ভোটার লিস্টে সকলেরই কিন্তু নম্বর রয়েছে, ভোটার কার্ডের নম্বর। এরপরে তার মায়ের নাম, এখানে যা তার মায়ের নাম সেটা লিখতে হবে। আমি এখানে বোঝানোর জন্য কতগুলো কাল্পনিক নাম নিয়ে রেখেছি। এরপরে রয়েছে যে মায়ের এপিক নম্বর, এটাও দেখুন বলছে ব্র্যাকেটে যে যদি থাকে লিখবে, না থাকলে লিখবে না। এবার বলছে যে স্বামী অথবা স্ত্রীর নাম, তো যাদের স্বামী প্রযোজ্য হবে তারা স্বামীর নাম লিখবে, যারা স্ত্রী প্রযোজ্য হবে তারা স্ত্রীর নাম লিখবে। তো এইখানে এই যে জায়গাটা ছিল এখানে পিতা বা অভিভাবকের নাম, এখানে কিন্তু আমাদের ট্রেনিং আজকে বললো যে এখানে কিন্তু পিতার নামটা লেখাই উচিত, কারণ এখানে তো স্বামীর নাম লেখার জায়গা রয়েছেই। তো এখানে স্বামীর নাম সে লিখে দিতে পারবে, এখানে পিতার নামটা লিখে দেবে। তো এই হচ্ছে স্বামীর নাম, এবং যারা এখানে পুরুষ তাদের কিন্তু এখানে স্ত্রীর নাম চলে আসবে। এবার এখানে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর যদি থাকে লিখে দেবে। তো এই যে ডিটেলসটা লেখা হলো ফর্মে যে প্রথম অংশ, এটা কিন্তু হচ্ছে যে 2025-এর বা কারেন্ট যে ডিটেলস কোনো ভোটারের যে
বর্তমান ডিটেলস সেটাই কিন্তু এখানে চলে এলো এই অংশটুকুতে। এরপরে নিচে যে অংশটা রয়েছে সেটা হলো যে সর্বশেষ যে এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002-এ, সেই এসআইআরের ডিটেলস কিন্তু এই জায়গাটায় লিখতে হবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিক এবং ডান দিক মিলিয়ে কিন্তু দুটো জায়গা রয়েছে, এখানে একটা জায়গা এবং এখানে একটা জায়গা। তো যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল এবং 2025-এর লিস্টেও আছে তাদের কিন্তু এইখানে চলে আসবে সরাসরি, অর্থাৎ 2002-এও ছিল 2025-এও আছে, তাদের কিন্তু এই জায়গাটা পূরণ করতে হবে। আর যাদের নাম শুধুমাত্র 2025 সালেই রয়েছে কিন্তু তার নাম 2002 সালে নাই বা ছিল না, কিন্তু তার পিতার নাম বা মাতার নাম বা দাদু ঠাকুমার নাম ছিল, তারা কিন্তু সেই পিতা মাতা বা দাদু ঠাকুমার ডিটেলসটা এই জায়গাটাতে লিখবে। তো কিভাবে লিখবে সেটা বলার আগে আরেকটা কথা বলে নিই যে এইখানে কিন্তু কাকে কাকে লেখা যায়। তো আজকে আমাদের ট্রেনিংয়ে যেটা বললো সেটা হলো যে এখানে পিতা মাতা দাদু এবং ঠাকুমাকে অনায়াসে লেখা যায়। এইগুলো যদি কারো ক্ষেত্রে না থাকে তো সেক্ষেত্রে তিনি নিকটাত্মীয় যে কোনো কারো, যেমন কাকা দাদা, তাদের নাম এখানে লিখে তাদের ডিটেলসটা 2002 থেকে দিতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তাদের হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখে যখন ড্রাফট ভোটার লিস্ট বের হবে তারপরে কিন্তু তাকে ইয়ারও মনে করলে হিয়ারিংয়ে ডাকতেই পারে। আর এখানে যদি পিতার নাম মাতার নাম দাদু বা ঠাকুমার নাম থাকে এবং ঠিকঠাক যদি এই ম্যাপিংটা হয়ে যায় এবং যদি ঠিকঠাক লিঙ্কিংটা হয়ে যায়, লিঙ্কটা যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা খুবই কম। এবার যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো তাদের কাছে থাকবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে হিয়ারিংয়ে গিয়ে সেই ইয়ারও বা এই ইয়ারও যিনি থাকবেন তার সামনে উপস্থিত হতে হবে। এরপরে আমি একটু দেখিয়ে দিই এখানে কী লিখেছি আমি। তো ধরুন এই পরিস্থিতিতে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ভোটার, এই ভোটারের নাম 2002 সালে ছিল না, কারণ এর জন্ম তারিখ দেখতে পাচ্ছেন যে 11/12/1992। এটা কাল্পনিক একটা আমি জন্ম তারিখ ধরে রেখেছি। তো এর নাম 2002 সালে ছিল না, সুতরাং এর জন্য এই ভোটারের জন্য কিন্তু এই দিকটা পূরণ হবে না, এই দিকটাতে কিছু করতে হবে না, তার কাজ হবে এই দিকটা। এবং এখানে কি লিখব, তার বাবার অথবা মায়ের অথবা দাদু অথবা ঠাকুমার যে ডিটেলস সেটা লিখে দেবো। তো সেটা কিভাবে লিখবো, তো আমি এখানে তার বাবার ডিটেলস লিখেছি। এবং আরেকটা কথা বলি, এই ডিটেলসটা কিন্তু পুরোটাই আসবে 2002 থেকে। এবার ওই 2002-এর ভোটার লিস্টে যেমন যেমন আছে ঠিক তেমন তেমন এখানে কপি করে বসিয়ে দিতে হবে। যদি কারো ভুল থাকে নামের বানান, কারো এপিক নাম্বার না থাকে, যেমন রয়েছে তেমনই কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন প্রথমে নাম, তার আত্মীয়ের নাম, এখানে নাম দিয়েছি সদানন্দ দাস, অর্থাৎ এই মহিলার বাবার নাম হচ্ছে সদানন্দ দাস, সেটা লেখা হয়েছে। এবার তার বাবার এপিক নম্বর যেটা 2002-এর ভোটার লিস্টে, এই এপিক নম্বর লিখতে হবে 2002-এর ভোটার লিস্ট থেকে। কারো আবার 2002-এর ভোটার লিস্টে এপিক নম্বর নেই, যাদের নেই তাদের লিখতে হবে না। অনেকের আবার ভোটার লিস্টের নাম্বার মানে এপিক নম্বর চেঞ্জ হয়ে গিয়েছে, তো 2002-এ হয়তো ডব্লিউবি এরকম দিয়ে একটা ছিল, আবার 2025 হয়তো এরকম আছে, তো সেটা হতেই পারে। এখানে যে ডিটেলসটা আসবে উপরে সেটা হচ্ছে 2025-এর ডিটেলস, এটা হচ্ছে 2025-এর ডিটেলস। আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে 2002-এর তার বাবার ডিটেলস চলে আসছে, একদম 2002-এর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট থেকে একদম কপি করে দিতে হবে। তারপরে এবার এই সদানন্দ দাসের আত্মীয়ের নাম, সেটা ওই ভোটার লিস্টেই দেওয়া রয়েছে, তার পাশে সনাতন দাস হয়তো, সেটা লিখে দিলাম। তারপরে সম্পর্কটা কি সেটা ওই ভোটার লিস্টেই দেওয়া রয়েছে, সেটা এখান থেকে পিতা নাস আমি সেটা লিখে দিলাম। এবার এই জায়গাটা নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন যে এখানে এই যে সম্পর্কটা লিখছি এই সম্পর্কটা কার সঙ্গে কার। তো এখানে সম্পর্কটা হচ্ছে এই সদানন্দ দাস এবং সনাতন দাস, এদের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ সদানন্দ দাসের যে পিতা তিনি হচ্ছেন সনাতন দাস, তাই এখানে পিতা লেখা হয়েছে। এটা কিন্তু 2002-এর যে ভোটার লিস্ট সেখানে কিন্তু এরকমভাবেই দেওয়া রয়েছে। কিন্তু এক্ষেত্রে আর একটা কথা বলি, যখন আমরা অনলাইনে বিএলও অ্যাপে ম্যাপিং করতে যাচ্ছি তখন কিন্তু এখানে যে সম্পর্ক সেটা কিন্তু এই যে ভোটার যে আবেদনকারী এখানে যার নামটা আছে তখন কিন্তু এর সঙ্গে কি সম্পর্ক সেইটা কিন্তু এখানে অনেক সময়তে টানছে। তো সেখানে যে সম্পর্কের বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে সন ডটার, গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার। তো এই বিষয়ে আপডেট হয়তো এলেও আসতে পারে, কিন্তু আমাদের ট্রেনিং আজকে যেটা বলা হয়েছে আমি সেটাই কিন্তু বলছি। আর একটা কথা বলে রাখি যে আমি যে কথাগুলো বলছি এটাই কিন্তু সর্বাংশে সত্য এমন নাও হতে পারে, কারণ প্রতিনিয়ত আপডেট আসছে, যেমন যেমন আপডেট আসছে আমি কিন্তু আপনাদের তেমনই জানানোর চেষ্টা করছি। তাছাড়া বলে রাখি এটা কিন্তু কোনো অফিসিয়াল ভিডিও নয়, আমিও একজন বিএলও, আমিও কাজ করছি এবং আমারও অনেক সমস্যা রয়েছে। আর
যে সমস্ত জিনিসগুলো আমি জানছি বুঝছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আমরা সবাই মিলে কাজটা ঠিকঠাকভাবে করতে পারি। তো এরপরে এখানে লিখতে হবে জেলা, তো সে 2002 সালে সে যে জেলাতেই থাকুক না কেন তার বাবা। তারপরে রাজ্য, সে অন্য রাজ্যেও হতে পারে। তারপরে সেই বিধানসভা, অন্য বিধানসভা হতে পারে বা একই বিধানসভাও হতে পারে। এবার সেই বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে লিখতে হবে। এই সবই ডিটেলস কিন্তু আসবে 2002 থেকে, আবারও বলছি। এবার অংশ নম্বর মানে পার্ট নম্বর বা বুথ নম্বর সেটা এখানে লিখতে হবে। এবার সেই পার্টে বা বুথে কত নম্বর সিরিয়ালে তার বাবার নাম ছিল সেটা এখানে লিখতে হবে। তো এটা একটা ডিটেলস দেখালাম, আমি কিন্তু আপনাদের আরও ফর্ম ফিল আপের কয়েকটা দেখাবো। এইবারে এখানে কতগুলো ডিক্লারেশন রয়েছে, অর্থাৎ মিথ্যা তথ্য দিলে কি হবে না হবে বিভিন্ন বিষয়গুলো এখানে দেখানো রয়েছে। তারপরে এইখানে কি করবে, এই ভোটার এখানে সই করে দেবে এরকম জায়গাটায়, এখানে সিগনেচার করে দেবে। এবার ওই ভোটার যদি নিজে ফর্ম জমা না দেন, হয়তো তার বাবা তার ফর্মটা জমা দিচ্ছে বা তার মা দিচ্ছে বা তার স্বামী দিচ্ছে কিংবা তার ভাই দাদা দিচ্ছে, তো সেক্ষেত্রে যে এই ফর্মটা জমা দেবে সে সই করার পরে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে আত্মীয়তার ধরন, অর্থাৎ সে কে মানে কি হিসাবে এই ফর্মটা জমা দিচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবার সর্বশেষে দেখতে পাচ্ছেন যে বিএলওর অঙ্গীকারপত্র, অর্থাৎ বিএলও 2002 এর ভোটার লিস্টের সঙ্গে এই ডিটেলসটা বিশেষ করে মিলিয়ে নেবে, এই ডিটেলসটা ঠিক আছে কিনা। তারপরে বিএলও কিন্তু এখানে সই করে দেবে। এখানে বিএলওর স্বাক্ষরের জায়গাটা রয়েছে, এখানে কিন্তু বিএলও স্বাক্ষর করে দেবে। এটা হচ্ছে আমাদের ফর্মের প্রথম পেজ। এবার এই ফর্মের যে দ্বিতীয় পেজ, সেই পেজে ফর্ম ফিল আপ সংক্রান্ত যে ডকুমেন্টসগুলো যদি লাগে কারো, অর্থাৎ যাকে হিয়ারিংয়ে ডাকলে পরে কী কী ডকুমেন্টস লাগতে পারে সেগুলো দেওয়া রয়েছে। তো সেই সমস্ত নির্দেশিকা বা গাইডলাইন্স দেওয়া রয়েছে পরের পাতায়, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এইবার আমি আপনাদের সামনে আরও একটা পরিস্থিতি তুলে ধরছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফর্ম, এখানে নির্বাচকের নাম হচ্ছে ধরুন সীতা সরকার, এটা আমি কাল্পনিক একটা নাম নিয়ে রেখেছি। বাকি ডিটেলসগুলো তো আমি আপনাদের আগের ফর্মে দেখালাম। তো এখানে তার জন্ম তারিখ দেখতে পাচ্ছেন যে 11/12/1982, হয়তো মানে আমি এটা ধরে রেখেছি। তো এর 2002 এর ভোটার লিস্টে নাম ছিল, আমি ধরে নিচ্ছি এর 2002 ভোটার লিস্টে নাম ছিল। তো এক্ষেত্রে কী হবে, বাকি ডিটেলস যেমন ফিল আপ হয় তেমনই হবে। এখানে আধার নম্বর, মোবাইল নম্বর, এখানে তার পিতা বা অভিভাবকের নাম। তো সাধারণত এখানে পিতার নাম দেওয়াটাই ভালো, কারণ নিচে তো স্বামীর নাম দেওয়ার জায়গাটা রয়েছে, বা এখানে অভিভাবকের নাম দেওয়া যেতেই পারে, যেটা আজকে আমাদের ট্রেনিংয়ে বলেছে। তো এরপরে এখানে তার মায়ের নাম, মায়ের এপিক নম্বর, বাবার নাম, বাবার এপিক নম্বর লেখা হয়েছে। এরপরে তার স্বামীর নাম, তার স্বামীর এপিক নম্বর, এগুলো কিন্তু লেখা হয়েছে। এরপরে এই মহিলার নাম কিন্তু 2002 এর ভোটার লিস্টে ছিল। তো যাদের নাম 2002 এর ভোটার লিস্টে ছিল তাদের ডাইরেক্ট ম্যাপিং হয়ে যাবে। তাদের জন্য কিন্তু এই বাম দিকের কলামটা আমাকে পূরণ করতে হবে, তাদের জন্য এই ডান দিকটা কিছু করার কিন্তু দরকার হবে না। তাহলে তাদের জন্য এই ডান দিকটা কিন্তু আমার কী হবে, তাদের জন্য এই ডান দিকটা পুরো একদম ফাঁকা থেকে যাবে। তার জন্য আমি বাম দিকটা ফিল আপ করছি। কীভাবে করছি দেখুন। তো তার নাম যেটা ছিল 2002 এর ভোটার লিস্টে আমাকে কিন্তু সেটাই লিখতে হবে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে এখানে কিন্তু সীতা সরকার মানে বর্তমানে 2025-এর যে ভোটার লিস্ট, এখানে কিন্তু 2025-এর তথ্য থাকবে। এইখানে তার নাম হচ্ছে সীতা সরকার, কিন্তু এখানে লক্ষ্য করুন যে 2002-এর যে ডিটেলস এখানে হচ্ছে কিন্তু 2002-এর, অর্থাৎ আগেকার যে এসআইআর, সেই এসআইআর ডিটেলস এখানে আসছে। তো এখানে তার নাম ছিল সীতা দাস। বিয়ের পরে মেয়েদের টাইটেল চেঞ্জ হয়ে যায়, আপনারা জানেন। এপিক নম্বর কারো থাকতেও পারে 2002, আবার নাও থাকতে পারে। তো ধরুন এর এপিক নম্বর ছিল না, তাই এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। থাকলে এখানে লিখতে হতো, এটা কিন্তু 2002 থেকে আসবে, আবারও বলছি। এবার আত্মীয়ের নাম হিসেবে তার বাবার নাম ছিল সদানন্দ দাস, সেটা লেখা হয়েছে। তো এখানে কিন্তু 2025-এ তার কিন্তু স্বামীর নাম রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে গোবচন্দ্র সরকার। তো এটা হচ্ছে 2025-এর তার বর্তমান যে ডিটেলস, তার স্বামীর নাম, বাবার নাম, মার নাম যেমন রয়েছে তেমন এখানে লেখা হয়েছে। আর এই ডিটেলসটা পুরোপুরি উঠে আসছে, এই অংশটুকু পুরোপুরি উঠে আসছে 2002 সালের ভোটার লিস্ট থেকে। যেহেতু এই মহিলার নাম আমি ধরে নিচ্ছি যে 2002 সালের ভোটার লিস্টে ছিল, তাই সেই অনুযায়ী এখানে ফিল আপ করা হচ্ছে। তো এবার এখানে নাম হলো, আত্মীয়ের নাম হলো, এপিক নম্বর ছিল না তাই লিখিনি। তারপরে তার সম্পর্ক লেখা হয়েছে, জেলা সে অন্য জেলারও হতে পারে, অন্য রাজ্যেরও হতে পারে, কিন্তু সেই নামগুলো সব ঠিকঠাক দিতে হবে। তারপরে সেই বিধানসভার নম্বর দিতে হবে, বিধানসভার অংশ নম্বর দিতে হবে, ক্রমিক নম্বর দিতে হবে। তো এখানে আমি যেটা আপনাদের বোঝানোর জন্য লিখেছি, জেলা নদিয়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম পলাশিপাড়া। এবার ধরুন এর বিধানসভা ক্ষেত্রের নম্বর 62। আদৌ আমি জানি না যে পলাশিপাড়ার বিধানসভার নম্বর 62 কিনা, আমি জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এগুলো লিখছি।
তো এইভাবে আপনারা ফিল আপ করছেন। তারপরে নিচের বিষয়টা সেই একই। এবার আমি আপনাদের সামনে 3 নম্বর পরিস্থিতি তুলে ধরবো। এখানে যে ফর্মটা আপনারা দেখছেন এটা ইংরেজি ভাষাতে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় ফর্ম আসবে। এবার ফর্ম যখন আপনারা ফিল আপ করবেন তখন ফর্মটা আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, কিন্তু ডিজিটগুলো বা সংখ্যাগুলো অবশ্যই আপনারা ইংরেজিতেই লিখবেন, না হলে কিন্তু ওই 4 এবং 8 এদের মধ্যে গণ্ডগোল পাকিয়ে যাওয়ার একটা সমস্যা থাকতেই পারে। তো এখানে সেই একই রকমের বিষয় রয়েছে। ওপরে বিএলওর নাম এবং নম্বর এখানে আগে থেকেই প্রিন্ট করা থাকবে, যেটা এখানে কিন্তু নেই, কিন্তু যে ফর্মটা আপনাদের কাছে আসবে সেটা থাকবে। তারপরে এখানে ভোটারের নাম থাকবে। ধরুন এই ভোটারের নাম হীরক কুমার মণ্ডল, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখে রেখেছি। তারপরে তার আরও যে ডিটেলসগুলো রয়েছে, এপিক নম্বর, অ্যাড্রেস, এগুলো থাকবে। তারপরে তার সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নম্বর, নাম, এগুলো থাকবে। এখানে একটা কিউআর কোড থাকবে, যেটা আপনারা আগের ফর্মগুলোতে দেখলেন। এরপরে তার পুরনো ফটোগ্রাফ, অর্থাৎ 2025-এর ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেটা এখানে তোলা থাকবে। আর বর্তমানে তাকে একটা নতুন ফটো এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে দ্বিতীয় অংশে আমরা চলে আসছি। এখানে ওই ভোটারের যে বর্তমান ডিটেলস, সেই বর্তমান ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। তার জন্ম তারিখ লিখতে হবে, তার আধার নম্বর, মোবাইল নম্বর, তার বাবার নাম বা গার্জেনের নাম এখানে লিখতে হবে। এখানে আমি তার বাবার নাম্বার লিখেছি। তো ধরুন এখানে ওই যে হীরক কুমার মণ্ডল, তার বাবার নাম আমি ধরে নিচ্ছি যে হবুচন্দ্র মণ্ডল। এবার সেই হবুচন্দ্র মণ্ডল এপিক কার্ডের নম্বরটা যেটা ছিল সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এটা কিন্তু 2025 থেকে আসছে। তার মায়ের নাম এখানে আমি লিখে দিয়েছি। তারপরে তার মায়ের নাম লেখার পরে এখানে তার মায়ের এপিক নম্বর যদি থাকে এটা দিয়ে দেবো। তারপরে এখানে লিখতে হবে যে তার স্বামী বা স্ত্রী যদি কেউ থাকে, যদি থাকে এটা প্রযোজ্য হয়, যদি বিবাহিত হন বা যদি থাকে তো সেক্ষেত্রে এখানে লিখতে হবে। আর স্বামী বা স্ত্রীর যে মোবাইল নম্বর এপিক নম্বর সেটা এখানে লিখতে হবে। এবার এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে কারো যদি মা বাবা বেঁচে না থাকে তাহলে কি তাদের ডিটেলস এখানে লিখতে হবে? তো যদি তাদের মা বাবা বেঁচে না থাকে তাও কিন্তু তাদের নাম কিন্তু মরে যায় না, নাম বেঁচে থাকে, তো সেই নাম কিন্তু এখানে লেখা যেতেই পারে। এরপরে আমি পরবর্তী অংশে চলে আসছি, যেখানে আমাদের লাস্ট এসআইআর এর ডিটেলস, অর্থাৎ 2002-এর যে এসআইআর হয়েছিল তার ডিটেলস দিতে হবে। আগের দুটো ফর্মেও আমি আপনাদের ওই একই জিনিস দেখিয়ে দিলাম যে যদি কোনো ভোটারের নাম 2002-এও থাকে এবং 2025-এও থাকে তো সেক্ষেত্রে তার ডাইরেক্ট ম্যাচিং হবে এবং সেক্ষেত্রে সেই ভোটার এই বাম দিকের এই কলামটা পূরণ করবে। তো এইখানে আমি ধরে নিচ্ছি যে এই ভোটারের নাম 2002-এও ছিল এবং 2025-এও আছে, সেই জন্য 2002 থেকে সরাসরি এখানে আমি তুলে দিয়েছি। কিভাবে তুলে দিয়েছি, এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন থাকতে পারে, অর্থাৎ 2002-এ তার নামের কোনো রকমের একটু ভুলভাল ছিল, একটু বানান টানার ভুল ছিল। তো এখানে আমি আবারও বলছি যে এই ডিটেলসটা পুরোপুরি একদম 2002-এ যেমন আছে তেমন লিখতে হবে, ভুল থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক। আর এই জায়গাটা এটা কিন্তু হচ্ছে 2025-এর ডিটেলস, আর এইগুলো তো আগে থেকে প্রিপ্রিন্ট করাই থাকছে। তো এখানে আপনি 2025-এর ডিটেলস বা এখানে আপনি কারেকশন করে সব কিছু লিখে দিচ্ছেন মানেই যে আপনার যে ড্রাফট রোল আসবে সেই রোলে যে সব কিছু একদম কারেকশন হয়ে চলে আসবে তা কিন্তু নয়। আপনার 2025-এ বর্তমানে ভোটারের যে ডিটেলস রয়েছে ড্রাফট রোলে কিন্তু সেই ডিটেলসটাই আসবে। তাতে যদি কোনো রকমের কারেকশনের দরকার হয় আপনি তখন আবার উপযুক্ত ফর্ম ফিল আপ করে, অর্থাৎ 8 নম্বর ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু কারেকশন করতে পারবেন। তো এখানে দেখুন এই ভোটারের নাম কি, বর্তমানে নাম হচ্ছে হীরক কুমার মণ্ডল, এরকম ধরনের স্পেলিং রয়েছে। 2002-এ হয়তো তার এরকম ছিল হীরক মণ্ডল, যেটা ছিল আমি সেটাই লিখবো। এটা 2002-এর ভোটার লিস্ট থেকে একদম কপি করে নেব। তারপরে তার এপিক নম্বর হয়তো এরকম ছিল, যদি থাকে এপিক নম্বর, অনেকের এপিক নম্বর হয়তো নাও থাকতে পারে। 2002-এর এপিক নম্বর অনেকের নাও থাকতে পারে, যদি থাকে লিখবো, না থাকলে লিখবো না। তো এইখানে যে এপিক নম্বরটা প্রিপ্রিন্ট করা থাকবে এই এপিক নম্বরের সঙ্গে এই এপিক নম্বর কিন্তু নাও মিলতে পারে। যদি 2002 এবং 2025-এর এপিক নম্বর একই হয় তাহলে মিলবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এপিক নম্বরটা নাও মিলতে পারে। এখানে দেখছেন নামটাও মেলেনি, কারণ এখানে হীরক কুমার ছিল আর এখানে শুধু হীরক ছিল। এরপরে তার বাবার নামটাও কিন্তু চেঞ্জ হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে তার বাবার নাম হচ্ছে হবুচন্দ্র মণ্ডল, কিন্তু 2002-এর ভোটার লিস্টে তার নাম ছিল হবু মণ্ডল। তো 2002-এ যা ছিল কিন্তু সেটাই এখানে দেখানো হয়েছে। রিলেশনশিপ দেখানো হয়েছে, ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে এসি নম্বর, এসি নাম যেমন যেমন হয় এটা 2002 থেকে একদম পুরোপুরি তুলে দিতে হবে 2002-এর ভোটার লিস্ট থেকে। এবার 2002-এর ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন, যে কেউ সেই ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারে।